অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটা একটা করে জবাব দেওয়ার চেষ্টা করছি। বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম, যেটা আলাদা অংশ। হ্যাঁ, আরেকবার রিমাইন্ডার। প্রথম প্রশ্নই আমি আসলে একটু অন্যভাবে করতে চাই, সেটা হচ্ছে অন্যভাবে না, মানে প্রথম প্রশ্নে কোপা আর ইউরো নিয়ে। এটা দিয়ে শুরু করি নাকি হামজা দিয়ে শুরু করতে চান? কোপা ইউরো দিয়ে করি। প্রীতম দেবের প্রশ্ন হচ্ছে, কোপা আমেরিকাতে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরুগুয়ে ফেভারিট থাকে, ইউরোতে তেমন থাকে না কেন? আপনাদের কি মনে হয়? কেন ইউরোতে তো ফেভারিট তো তাও তো আছে। হ্যাঁ, এখন ফেভারিটের নাম ধরতে গেলে আপনার অনেকগুলো দলের নাম চলে আসে, এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ ইউরোটা অনেক বেশি কম্পিটিটিভ হয়, ইউরোতে দল বেশি থাকে, সুতরাং আপনার দল বেশি থাকলে তো আপনার ফেভারিটের সংখ্যাও বেশি থাকবে। একদম ইজি একটা কোয়েশ্চেন, অ্যান্সার সরি। আচ্ছা, আমিও এটার একটু খণ্ডাই। ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে ইউরোতে ফেভারিট থাকে না, কিন্তু ইউরোতে ফেভারিট থাকে বড় দলগুলো। এখন গ্রিসের মতো ঘটনা সবসময় ঘটে না। 2004-এ যেটা গ্রিস করেছে, এর আগে ডেনমার্ক জিতেছিল, কিন্তু তারা তখন ফেভারিট ছিল। লাউড্রপরা খুবই ভালো করতো ওই সময়টায়। ইউরো খেলে 24টা দল, তার ভেতরে 7-8টা ফেভারিট থাকে বা 6-7টা, কারণ এরা সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং আপনি ধরেন হচ্ছে কি, যদি ফিফা র্যাঙ্কিং এর ধরেন টপ 10 বা টপ 20 পর্যন্ত দেখেন, ওইখানে দেখবেন হচ্ছে কি ইউরোপের ক্লাবেরই বেশি। আর কোপা আমেরিকা খেলে বেশিরভাগ, এইবার হয়তো 16 দেশে হচ্ছে, কিন্তু হয়তো মূলত 10 দেশের, তাই না? 10 দেশের ভিতরে আপনার ফেভারিট তো এই ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ধরে, কারণ এরাই বিশ্বকাপ জিতেছে। এটা একটা কারণ। আবার আপনি যদি হিসাব করেন 2000 সালের পর থেকে কোপা আমেরিকা কারা কারা জিতেছে, 2015-16 চিলি, 11-তে জিতলো হচ্ছে যে উরুগুয়ে। তো এর বাইরের উইনার তো আছে। চিলির একটা স্বর্ণালী সময় গেছে, তখন তারা ভালো করেছে। কলম্বিয়ার একটা ভালো সময় যাচ্ছিল, যদিও তারা শিরোপা জিততে পারে নাই। তো এই ব্যাপারটা আপনি আসলে যেভাবে বলেছেন পুরোপুরি সেরকম না। অনেকে এই কোপা আর ইউরোর সময় যে ইউরোপ আর আমেরিকার ফুটবলের ইটা আনে, আমার খুব মজা লাগে। একখানে হচ্ছে প্রায় 55টা দেশ, আর আরেকটা জায়গায় 10টা দেশ। ওইটার মতো এইটার মতো দুইটাকে মেলানোর সুযোগ খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। কম্পেয়ার করাই যায়, হ্যাঁ কম্পেয়ার করা যায়, আলোচনা করাই যায়। আপনার যুক্তি থাকতে পারে, তর্ক থাকতে পারে, আপনি দ্বিমত করতে পারেন, আমিও আপনার সঙ্গে দ্বিমত করতে পারি, এটা সবকিছুরই অংশ। আচ্ছা, হ্যাঁ, এবার কি হামজাতে বাংলাদেশ পয়েন্ট নিয়ে যখন ঢুকবো তখন একসাথে ওগুলা আচ্ছা ঠিক আছে বলবো না। এইচবি শুভ তার একটা ভালো একটা ইকুয়েশন তিনি মিলিয়েছেন। ইউরোপা লিগ হারলো বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা, এফএ কাপ হারলো ইপিএল চ্যাম্পিয়নরা, চ্যাম্পিয়ন্স লিগ হারবে লা লিগা চ্যাম্পিয়নরা। মানে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রয়েছে, সেটাতে নাকি লা লিগা চ্যাম্পিয়নরা হারবে, হারতেও তো পারে। যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় কথার কথা, তাহলে এইটা হবে এই সিজনের সবচেয়ে বড় আপসেট। বিগ ম্যাচে সবচেয়ে বড় আপসেট, সবচেয়ে বড় আপসেট হবে। মানে বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে, এটা কি এইটার সবচেয়ে বড় আপসেট না হয়ে তো উপায় নাই, তাই না? মানে কেউ তো সেটা ধারণা করে নাই। তারা ফাইনাল খেলছে, এটাই তো। এবং ফাইনালে যেভাবে তারা এসেছে, গ্রুপ স্টেজ পার হওয়ার কথা ছিল না একসময় দলটা, তারা পার হলো। গ্রুপ যখন হয়েছে তখন সবাই বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ আমরাই বাদ দিয়ে দিচ্ছি। আরে ডর্টমুন্ড, এই ডর্টমুন্ড লিগে যে দলটার হচ্ছে ওই হাল, তাই না? তারপর তারা ধরেন হচ্ছে পিএসজি কে হারিয়ে এসেছে সেমিফাইনালে, অ্যাটলেটিকো মাদ্রিদকে এর আগে হারিয়েছে। আচ্ছা, এইবার চ্যাম্পিয়ন্স সেক্রেটারি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মোহাম্মদ আলামিন হোসেনের প্রশ্নটা হচ্ছে, আতালান্তা ইউরোপা লিগের জেতার পরে সেরিয়াতে ইউরোপীয় স্পটগুলো কোন ক্লাব পাবে? আচ্ছা, ঘটনা হচ্ছে যে 5টা করে দেশ এবার ইতালি এবং জার্মানি থেকে পরের বারে চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে। যেহেতু পরের বারে চ্যাম্পিয়ন্স লিগ 32 দলের বদলে 36 দলে হচ্ছে এবং ফরম্যাটেও পরিবর্তন আসতেছে। এই কারণে দুটা দেশ কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এর ভিত্তিতে এগিয়ে থাকার কারণে 5টা স্পট পাচ্ছে। এখন আতালান্তা, যারা এবার লিগে হয়েছে 4র্থ, তারা আবার ইউরোপা লিগ জিতেছে। তো ইউরোপা লিগ জিতলে তো আপনি অটোমেটিক চ্যাম্পিয়ন্স লিগে চলে যান। আবার তারা লিগেও 4র্থ হয়েছে, কিন্তু যেহেতু স্পট বেড়েছে ওই সুযোগটা আর নাই। এই 5টা দলে চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে: ইন্টার মিলান, ইউভেন্টাস, বোলোনিয়া, আতালান্তা, এসি মিলান। একটু সিরিয়াল উল্টাপাল্টা হয়ে গেছে, সরি। এসি মিলান আরো উপরে যাবে। কনফারেন্স লিগের ফাইনাল তো রয়েছে। এইবার আসেন হিসাব খিতাবে। এই যে ভালো জিনিস ধরছেন, রোমা চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারতো যদি তোরিনো আতালান্তাকে হারিয়ে দিত লিগের শেষ ম্যাচ, এই আগের ম্যাচটাতে। কিন্তু আতালান্তা জিতে গেছে তোরিনোর সঙ্গে 3-0 বলে। এই কারণে আর রোমার চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না। রোমা লাৎসিও খেলবে ইউরোপা লিগে। আর কনফারেন্স লিগে ফিওরেন্তিনা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়,
সেই ক্ষেত্রে 9 নম্বরে থাকা তোরিনো পরের বার খেলবে কনফারেন্স লিগে, বুঝতে পারছেন? এখনো ধরেন হচ্ছে ওটা বাড়ারও সুযোগ রয়েছে ইউরোপের টুর্নামেন্টগুলো, নট চ্যাম্পিয়ন্স লিগ। তবে দেখেন 9টা দল ইতালি থেকে, 20টা দলের 9টা দল ইউরোপিয়ান কম্পিটিশনে অংশ নেবে। ইতালির এখানে আরেকটা ব্যাপার আছে, ইতালি এই ধরনের ম্যাচগুলোকে ফ্যাসিলিটেট করছে। হ্যাঁ, যে যখন একজনের চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ধরেন, জানে সে মঙ্গলবারে ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের, ওকে ওই দলটাকে শুক্রবারে খেলিয়ে দিচ্ছে, যাতে একটা গ্যাপ পায়, যাতে ইউরোপে তারা ভালো করে। আবার ফ্রান্সও এই কাজ করেছে, পিএসজি কে এক গেম উইক বন্ধ রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের জন্য, অন্যভাবে ফিক্সে সাজানো হয়েছে। ইংল্যান্ডে 4টা কম্পিটিশনের কারণে ইংল্যান্ডের ক্লাবগুলো ইউরোপে গিয়ে বিপদে পড়ে বলে অনেকে ধারণা করে। এবং এই জায়গায় দেখেন এবারে চ্যাম্পিয়ন্স লিগে আপনি যদি টপ 4 দেখেন, টপ 4 এর মধ্যে ইতালির কোনো ক্লাব ছিল না, কোয়ার্টার ফাইনালে ছিল না, কোয়ার্টার ফাইনালেই ছিল না। ইন্টার মিলান কিন্তু তারা কিন্তু এই পয়েন্টগুলো কোথা থেকে পেয়েছে হচ্ছে গিয়ে ইউরোপা লিগ থেকে, তারা পাচ্ছে হচ্ছে কনফারেন্স লিগ থেকে। আর গেলবার তারা একটা বড় গেলবার চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে এসি মিলান, ইন্টার মিলান উঠলো সেমিফাইনাল, সেটা একটা বড় ইফেক্ট আসলে সেখানে ছিল। আচ্ছা, তুষার সাহা তার প্রশ্ন, টনি ক্রুসের, অনেকদিন পরে এই টপিকের একটা প্রশ্ন নিলাম। হ্যাঁ, টনি ক্রুসের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা আছে কিনা? ইউরো রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রয়েছে, তার সেই চোখ ধাঁধানো অ্যাসিস্ট রয়েছে যেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেন, বাট ইউরো একটা মেজর ইম্প্যাক্ট রাখবে ব্যালন ডিওর যেই জেতক তার। হ্যাঁ, যদি মনে করেন যে চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ, ইউরো যদি জেতে জার্মানি, আর ক্রুসের ওই পারফরমেন্স থাকে, ওয়াই নট? কিন্তু আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে টাইমিংটা আসলে কি, পরে তো আর ক্রুস খেলবেন না, তাই না? মানে এই সিজনটা শেষ, ক্রুস তো আর খেলবেন না। তো যদি আপনার টাইমিংটা আবার বাড়ায় দেওয়া হয় এই পাশ দিয়ে, আপনার অক্টোবর পর্যন্ত নিয়ে আসে কথার কথা, তাহলে তো ওইখানে পিছিয়ে পড়তে পারেন, আমি জানি না। এই ব্যালন ডিওরের হিসাব কিতাব বোঝা তো খুব মুশকিল, এটা ভোটিং এর উপরে ডিপেন্ড করে। আমার ভোট আমি দেবো, যারা খুশি তাদের দেবো। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, গেলাম, যাবো, যান, শিওর। আচ্ছা, যাই, কোনটা নিব সেটাই ভাবতেছি। আজকে আপনি এত রচনামূলক প্রশ্ন লিখছেন, ভালো, আজকে একদম ফুটবল রিলেটেড প্রশ্নই নেওয়া হয়েছে। চন্দন শিকদারের প্রশ্ন, যে ইমিডিয়েট সাকসেসের জন্য বার্সা ফ্লিককে নিয়েছে, তা অর্জনের সম্ভাবনা কতটুকু? আপনার মতামত দেন। আপনি আপনারটা দেন, না? মানে ইমিডিয়েট সাকসেস ধরন হচ্ছে গিয়ে বার্সেলোনা, জানি যে ইমিডিয়েট সাকসেসের জন্যই ফ্লিককে নেওয়া হয়েছে, এটা আমরা বলি। মানে ইমিডিয়েট সাকসেসটা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? লা লিগে আবারও ফিরে আসা, চ্যাম্পিয়ন্স লিগে আবারও হয়তো ভালো করা, এরকম কিছুই বোঝাতে চেয়েছেন। আমার মনে হয় হ্যান্সি ফ্লিককে একটু সময় দেওয়া উচিত, কারণ এই দলটায় তিনি আসলে তার মেথোডোলজির সাথে কোন কোন ফুটবলার যায়, কি কি চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জের জন্য কতটুকু সাপোর্ট তিনি পাবেন, সেটাও একটা বড় ফ্যাক্ট। আমার কাছে মনে হয় না যে তড়িৎ সাফল্যের জন্য হান্সি ফ্লিককে বার্সেলোনা নিয়েছে, বরঞ্চ তাদের কাছে মনে হয়েছে জাভি না থাকলে হান্সি ফ্লিকই তাদের কাছে বেস্ট অপশন। আর অর্জনের সম্ভাবনাটা যদি আপনি বলেন শিরোপা জেতা, তাহলে ভেরি টাফ, এই কারণে রিয়াল মাদ্রিদ আরও বেশি শক্তিশালী হবে বলেই আমাদের ধারণা। তো বার্সেলোনার শক্তি বাড়ানোটা খুব মুশকিল তাদের ওই ইকোনমিক অবস্থার কারণে, যেটা বলতে গিয়েই জাভি হার্নান্দেজের চাকরিটা গেছে। সত্যি কথা বলে জাভি তো আপনার ম্যাচের পর বলেছেন যে এখানে এই ক্লাবে কাজ করা এত সহজ না, যেই আসবে সেই সাফার করবে, সেটাও সে বলেছে। তো হান্সি ফ্লিক সম্ভবত ওই মেন্টালিটিটা নিয়েই আসবেন। তিনি জানেন তার হাত বাঁধা, তিনি জানেন যে নতুন প্লেয়ার যাকে চাইবেন তাকেই তিনি পাইবেন না, পাইবেন তো না, পাবেন না, যাকে চাইবেন, যাকে, হ্যাঁ, এই জন্য মিলিয়ে বললাম আর কি। কিন্তু সে যদি একটা কিছু ফিগার আউট করতে পারে যে আমার স্টাইল অফ প্লে হচ্ছে এইটা, জাভি যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে জাভির নাকি ট্রেনিং যথেষ্ট ইন্টেন্স না, জাভির নাকি হচ্ছে যে যেই ধরনের কৌশল সেটা খুব এলিট না, অনেকের কাছে মনে হয়েছে সেগুলোও নাকি তাকে স্যাক করার একটা কারণ হিসেবে। ভাই তাহলে হচ্ছে কি এই ট্রেনিং, এই ইন্টেন্সিটি তো হচ্ছে কি আপনার একদিনে তিনি দেখান নাই, উনি শুরু থেকেই এরকম। এখন কথা হচ্ছে তাহলে যে আমার প্রথম বছর তো লিগ জিতেছে, আমার একটা জায়গায় প্রশ্ন, যে লোকটা চলে যেতে চাইলো আপনি তাকে রাইখা আপনি তাকে হচ্ছে এরপর গান ধাক্কা দিলেন, সেই তো আলাদা। মানে আপনি তো আজকে বুঝেন নাই যে তার ইন্টেন্সিটি কম, এটা সেই আলোচনা তো ধরেন আছেই, মানে এটা তো কোনো ব্যাখ্যাই নাই। এটা বললে আবার অনেক কিছু বলবেন, সে এরকম ঘটনা আসলে দেখা যায় যে হুট করে। আচ্ছা, তো এইটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় বার্সেলোনার জন্য খুবই টাফ। তবে হান্সি ফ্লিক ছাড়াও আর কোনো গতি ছিল বলে মনে হয় না। হান্সি ফ্লিক টমাস টুকেলকে পাইলে হয়তো আরও ভালো হতো, কারণ আমরা যেটা ভুলে যাই যে হান্সি ফ্লিক জার্মানিতে কিন্তু ভালো করেন নাই।
এবং জার্মানির ইতিহাসে একমাত্র কোচ যিনি বরখাস্ত হয়েছেন তার নাম হান্সি ফ্লিক। সো তার জন্য কাজটা যে খুব একেবারে অবলীলায় করে ফেলবেন এমনটা ভাবা বোধহয় খুব একটা ঠিক হবে না। এম প্রিভেল তার প্রশ্ন, আপনাদের দেখা ইউরোর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ কোনটা? 2016 ফাইনাল। 2016 মানে এক্সট্রা টাইমে যে গোল দেয়া। না 2016 ফাইনাল হচ্ছে যে এডার এই তো এক্সট্রা টাইমে যে গোল দেয়া ফ্রান্সের সাথে, যে আগের এপিসোডে মনে করতে পারিনি কবে জানি। ঠিক আছে, তবে লাস্ট ফাইনালটাও কিন্তু হচ্ছে ধরেন খুবই ভালো হয়েছিল। টাইট ছিল না ম্যাচটা? টাইট ছিল, গোল করলো ইংল্যান্ড, ইতালি শোধ দিল, পেনাল্টিতে গেল, প্রথম দুটা ইংল্যান্ড গোল করলো, ইতালি একটা মিস করেছিল, এরপর ব্যাক টু ব্যাক শেষে 3টা মিস, মানে এক্সাইটমেন্ট ছিল। আবার যদি মনে করেন আমি আমার চোখে দেখা জীবদ্দশায় যে একদম ঝকঝকে চোখে দেখেছি, আমরা কি মনে করতে পারি? আমরা ইউরোর 2000 মনে করতে হালকা পাতলা মনে করতে পারি, 4 স্পষ্ট মনে করতে, 4 থেকে স্পষ্ট মনে করতে। গ্রিস যে তারপরে প্রচন্ড আক্ষেপ, প্রচন্ড রাগ হয়েছিল, মানে এখনো মেনে নিতে পারি না যে গ্রিস ইউরো জিতেছে। মানে জানি না, যদিও গ্রিসের কেউ থাকলে মন খারাপ করার কিছু নাই। গ্রিসের দুটো প্লেয়ারের নাম মনে আছে? ওরে বাবা রে বাবা, নাম কি? ভাই নাম উচ্চারণ করতে তো দাঁত ভেঙে দিই। পাপাস্তোপোলাস, তারপরে ওদের গোলকিপার নাম মনে আছে আমার, অনেকেরই নাম মনে আছে। গোলকিপার সাদা চুলের, কাঁচা পাকা চুলের, 20 বছর বিরাট ব্যাপার ছিল না। তবে একটু রিমাইন্ড করতে হবে। ফাইনাল ওই পর্তুগাল ফ্রান্স, ওইটাই মানে হুট করে এইটা যে গোলটা, মানে ওইটা ওইখানে অনেক রকম ঘটনা প্রবাহ ছিল। রোনালদো ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন, কাঁদতে কাঁদতে, মনে হলো যে আর তো কোনো গতিই নাই। ডাগ আউটের সামনে দাঁড়াচ্ছিলেন, তার এক্সপ্রেশন, শুধুমাত্র ওইটাও না, মানে রোনালদোর ওই আনন্দ দেখে এত তৃপ্তি পেয়েছিলাম যে খুবই ভালো লেগেছে যে রোনালদো এগেইনস্ট অল অডস এবার, এবং পর্তুগাল এবার থার্ড হয়ে গ্রুপ থেকে পরের রাউন্ডে গিয়েছে। এবং দেখেন ওই পর্তুগাল কিন্তু একদম খুঁড়ে উঠছে। হ্যাঁ, ড্র করে হাঙ্গেরির সাথে ড্র, ওই পাশ দিয়ে রিকার্ডো কারেজমা গোল করে দেন, রোনালদো একটা গোল করে দেন ব্যাক ফ্লিকে। ক্রোয়েশিয়ার সাথে মনে হয় 1-0 জিতলো, মনে নাই খুব লোয়েস্ট মার্জিনে ওয়েলসকে হারালো, ড্র না ইয়াতে নকআউট স্টেজে, আচ্ছা নকআউট স্টেজে ওয়েলসকেও হারালো, খুব মানে একচেটিয়া পারফরম্যান্স ছিল না, তারপরও জিতলো। মানে রাস্তাটা আসলে খুব মসৃণ ছিল না। আসলে গ্রুপ পর্ব থেকেই কি টাফ ছিল, তাই না? তো তারপরে আরো দেখেন পুরাটা সেই রোনালদো ডাগ আউটের ওইগুলা, রোনালদো মনে হচ্ছে হেরে যাবে, ফ্রান্সের মাঠ, ফ্রান্স ফেভারিট, সেই ফ্রান্সকে ওইখান এডারের মতো লোক যার নাম মনে করা যায় না, সে গোল করে দিয়েছে। হ্যাঁ, যে একটা ইউরো জিতে দিয়েছে, যে ইউরোটা ফ্রান্সের কি বলি পর্তুগালের পাওনা ছিল 2004 সালে নিজেদের ঘরের মাঠে। ওই পর্তুগালের গোল্ডেন জেনারেশন যেটা বলা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে তারা জিততে যাচ্ছে। ওই দলে কে খেলতো না? ওই দল গ্রিসের কাছে হেরেছিল নিজেদের ঘরের মাঠে। ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি 12 বছর পর ফুটবল আপনাকে আসলে ফিরিয়ে দেয়। আমি একমাত্র জীবনে আতলেতিকো মাদ্রিদ বাদে কারো দেখি না যে ফুটবল ফিরিয়ে দেয় নাই। একমাত্র আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগটা এখনো ফেরানো হয় নাই। আর সবাই মেসির কথা বলেন, পর্তুগালের রোনালদোর কথা বলেন, সবাইকে সবার প্রাপ্যটা ফুটবল বুঝিয়ে দিয়েছে। কোনো না কোনোদিন আসলে চলে আসে সেটা। এইবার কি একটু হতাশার প্রশ্নে আসবো? করেন, হতাশার প্রশ্ন করেন। হতাশার প্রশ্ন হচ্ছে রক্তিম আল ইস্তিয়াকের প্রশ্ন, বাংলাদেশ ফুটবল দল এবং ক্রিকেট দলের অবস্থা কখনো দীর্ঘমেয়াদী ভাবে ভালো করতে দেখি নাই আমরা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? এগুলো প্রশ্ন আমরা অনেকবার বলছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখা উচিত। গরম আমি বোধহয় অল্প করে বলবো নাকি, লম্বা একটা প্ল্যান থাকা উচিত। বলেন, এত বিরক্ত হইল না, কারণ হচ্ছে এটা নিয়ে আমরা অনেকবার। আচ্ছা, এইটা দেখেন, এটা ভাই খুব একটা রকেট সায়েন্স না যে দীর্ঘমেয়াদী ভালো করার জন্য কি করতে হবে। তবে আমার কাছে মনে হয় আমাদের অবস্থান থেকে আমি দুইটা জিনিস বলতে পারি। প্রথমত হচ্ছে আমরা খালি ক্রিকেট আর ফুটবল দল দিয়ে আমাদেরকে জাজ করি কেন, আমরাই তো এরকম। আমরা যা, আমাদের দলের রিফ্লেকশন ওইটাই। হ্যাঁ, আমাদের দল যে রিফ্লেকশন দেখায় সেটা আমাদেরই রিফ্লেকশন। আমরা জাতি হিসেবে যা, তারই রিফ্লেকশন। বা আমরা যত মানে আমাদের কোনো জায়গা কি আছে যে আমরা দীর্ঘমেয়াদী ভালো করেছি? এই আমার একটা জিনিস দেখান তো, আমরা বাংলাদেশিরা একটা জায়গায় দীর্ঘমেয়াদী ভালো করেছি, আমরা একটা কিছু দেখাইতে পারবেন? নাই তো। শুধু এই খালি ক্রিকেট দল আর ফুটবল দলটা দোষেন কেন? আমরা সবাই তো তাই ভাই, আমরা সবাই এইটার ভাগিদার, তাই না? আমাদেরই সমষ্টিগত ব্যর্থতা হচ্ছে এইগুলা।
আর দ্বিতীয়ত হচ্ছে এইসব স্পোর্টসে ব্যাপক পরিমাণ ধৈর্য দরকার। আপনি এই যে একটু কিছু হইলেই মনে করেন যে মানে বাঘের থাবায় পুরা দুনিয়া গর্জন শুনে গেছে, ঘটনাটা এরকম হয় না ভাই। সরি টু সে, ঘটনাটা এরকম হয় না। আপনাকে টপ টার্গেট করতে হবে, যাই করেন না কেন। আপনি যাই করেন আপনাকে টপ টার্গেট করতে হবে, এবং সেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই হবে। আজকে হেরে গেছি বলে আমার সব ছিন্ন, আমরা ভুটানের কাছে হারছি দেখে আমাদের ফুটবল বন্ধ হয়ে যাবে, আমরা ইউএস এর কাছে ক্রিকেটে হারছি বলে আমাদের ক্রিকেট বন্ধ হয়ে যাবে, এই ধরনের পরিকল্পনায় আমি বিশ্বাস করি না। শেষ না, মানে এটা আমি ঘন্টার পর ঘন্টা ভাষণ দিতে পারবো, কিন্তু আমি এখানে থামলাম। আরেকটা কিছু একটা হ্যাঁ, এইখানে থামলাম। আমাদের প্রচন্ড পরিমাণ ধৈর্য দরকার। আমরা গরম গরম সাফল্য চাইতে পারি না, এইটা আমাদের অধিকারই নাই চাওয়ার। মানুষজন চলে যাবে, মানুষজন এত শুনবে না, বুঝেন নাই? নেক্সট প্রশ্ন, মানুষকে একটু আশা দেখাই এখন। হ্যাঁ, আপনি তো হতাশ করছেন, আশা দেখাই। মোহাম্মদ সোহেল, তার প্রশ্ন, হামজা বাংলাদেশের হয়ে খেললে কি তারপরও ইংলিশ লিগে খেলতে পারবে? হ্যাঁ, খেলতে পারবে। খেলতে না পারার তো কোনো কারণ নাই। হামজা বাংলাদেশের হয়ে যদি হচ্ছে ন্যাশনাল টিমে খেলে, সে ইংল্যান্ডে খেলতে পারবে কিনা? খেলতে পারবে, সেখানে আপনার কোনো বাধা ধরা কোনো নিয়মে নেই। আপনি চিন্তা করেন, ধরেন হচ্ছে গিয়ে লিওনেল মেসি আর্জেন্টিনায় খেলতেছে, সে কই খেলে? সো দ্যাটস দ্য থিং। হ্যাঁ, এখন হুদায় একটা হাসি দিলেন, আমার হাসাইলেন, ওইখানে কোনো প্রবলেম নেই। ওই ফিফা উইন্ডোগুলো যখন রয়েছে, বা ওই টাইমে তো হচ্ছে গিয়ে আপনার ক্লাবেরও তো ম্যাচ বন্ধ থাকে, তো তখন হচ্ছে গিয়ে তারা খেলতে পারবে। এক্স্যাক্টলি। ফিফার যে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো আছে, এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সত্য। এই কারণে ফুটবলকে বলা হয় গ্রেটেস্ট গেম এভার, ঠিক আছে? এবং এটার উপর কোনোদিন কিছু যাবে না, কারণ আর্জেন্টিনাকেও যেভাবে গুনে, বাংলাদেশেও এইভাবে গুনে, আপনি যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে আপনি কারণ হচ্ছে যে 200টা দেশ আছে, তাদের সবারই ওই জিনিসটা অ্যাসোসিয়েট মেম্বার নাই আর কি, ফলো করতে হয়। আচ্ছা, আসলাম। পরের প্রশ্ন হচ্ছে তাহমিদুল রহমানের, রিয়াল পিএসজির মতো দলগুলো 10-20 বছর ধরে একই প্রেসিডেন্ট, স্পোর্টিং ডিরেক্টর ব্যবহার করছে, বাংলাদেশের উচিত 15-20 বছরের জন্য কাউকে নির্বাচন করা। আছে তো, 15 বছর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তো হচ্ছে লম্বা সময় ধরে আছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট যিনি ছিলেন এই তাপিয়ার আগে, তিনিও অনেক দিন ছিলেন, তার আজীবন সম্ভবত ছিলেন, এক্সাক্ট বয়সটা মনে করতে পারছি না, কিন্তু অনেক দিন ছিলেন। না, এটা আসলে করলে কিন্তু ওই যে আবার ঘুরে ফিরে ওই জায়গায় চলে আসবে, ব্যাপারটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আসতে হবে, নির্বাচনের মাধ্যমে। দেখেন, আবার ঘুরে ফিরে ওই জায়গায় আসবে। সবাই হচ্ছে তখন চিন্তা করেন যে 4 বছরের মধ্যে আমি এই জায়গায় আমি এটা পাবো, বাট হয়তো ওই চিন্তাটা করা হয় না। 4 বছরে আমি এই জিনিসটা তৈরি করে দিব, যেটার রেজাল্টটা আরো পরে আসবে। আর রিয়াল মাদ্রিদ, পিএসজি যাদের কথা বলছেন, এদের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে এদের টাকাটা আছে। হ্যাঁ, আর বাংলাদেশে ওই টাকাটা নাই। আপনার মাথায় হয়তো অনেক প্ল্যান আছে, আপনি করতে গেলে আপনি তো আসলে পারবেন না। ফুটবল একটা মানে মনে হয় যে এটা লাথি মারলে খেলা হয়ে যাচ্ছে, কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট এই আধুনিক দুনিয়ায় খুবই এক্সপেন্সিভ ভাই। তো আর দেখেন, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট যদি ভালো না করতেন, ফ্লোরেন্তিনো পেরেজ তো এক দফায় ছিলেন, এরপরে মাঝখানে তো গ্যাপ ছিল, এরপর তারা আবার নির্বাচিত হয়ে আসতে হয়েছে, তাকে প্রমাণ করেই আসতে হয়েছে, তাই না? আশফাক আহমেদ আশিক, তার প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বনাথ ঘোষের ঘাটতি পূরণ হবে কিনা? বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনি, এই দুজন হচ্ছে কার্ড নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট ম্যাচটা 6 তারিখে যে ম্যাচটা রয়েছে সেটা খেলতে পারবে না। টাফ বিশ্বনাথ ঘোষের, হ্যাঁ, স্কোয়াডে প্লেয়ার রয়েছে, বাংলাদেশে অন্যদের ওপর ভরসা হাবিয়ার কাপড়ের এই ম্যাচে রাখতে হবে। বাট বিশ্বনাথ ঘোষ যেই স্ট্রংনেসটা আসলে দেখিয়েছে রিসেন্ট টাইমসে, সেখানে টাফ, এবং বিশ্বনাথের সাথে ওই রাকিবের ওই কেমিস্ট্রিটাও আসলে মাঠে মিস করবে। সেখানে যে যারা আসবে তারা ডেফিনেটলি কোয়ালিফাইড। বিশ্বনাথের ওই স্ট্রেংথটা দরকার ছিল অস্ট্রেলিয়ার, কারণ এখানে না ফিজিক্যাল ব্যাপারটা অনেক বেশি, যে ফর্মটা তার খুব ভালো যাচ্ছিল। আর অস্ট্রেলিয়ার সাথে তো ধরেন বাংলাদেশের সেই তুলনাটাই করা যায় না। তো সেখানে আমাদের বাংলাদেশের যা আছে সেইটা সর্বোচ্চটাই যে কোনো কোচ কাজে লাগাতে চাইতেন। তারিক কাজীকে কি পাওয়া যাবে? দল ঘোষণা করা হবে 30 তারিখ, কারণ মনে হয় না তারিক কাজীকে স্কোয়াড, সেইটা আমার মনে হয় আরো বড় ব্লো। সেখানে একটা প্রাথমিক স্কোয়াডটা একটু বড়ই হবে, সেটা হচ্ছে আচ্ছা, আপনার 6 তারিখে ম্যাচ, আপনার প্রাথমিক স্কোয়াডের দরকার কি 30 তারিখে? কারণ হচ্ছে এই জায়গায় যে তারিক কাজীকে হয়তো 1-2 দিন হয়তো নিজে দেখবেন, এরকম কিছু স্পট যেটা আছে। মোরসালিন, তাহলে এত বড় স্কোয়াড রাখার দরকার কি? ফেরত একজনকে রাখেন আপনি, দেখবে হয়তো আরেকটু দেখা যাক। এবং বাংলাদেশ 1 তারিখ থেকে ক্যাম্পটা শুরু করছে, সো
এক হিসাব করে আচ্ছা, আপনি আবার 5 দিন লেবাননের হচ্ছে সাথে গিয়ে ম্যাচও আছে, এটার 5 কথা দিন হয়তো আপনি ভাবতে পারে। বাংলাদেশের ট্রেনিংটা করবেন। আর লেবাননের সঙ্গে ম্যাচ তো আছে আবার, তো দেখা গেল অনেকে হয়তো ফিট প্রথম ম্যাচে না হলেন, পরের ম্যাচে পরের দিকে হতে এসে পারে। fit হলেন। আর বিশ্বনাথ তার তাদেরকে তো রাখা হবে, কারণ পরের ম্যাচে বিশ্বনাথ তো পরের ম্যাচে তো আপনার খেলতেই পারবেন। আচ্ছা, আমার কাছে শেষ প্রশ্ন, আতাউল খান 28 যে সব দলের স্কোয়াড ঘোষণার পর আলাদা এপিসোড আছে, ব্রাজিল ছাড়া পক্ষপাতিত্ব বলছি না, জাস্ট কারণটার জানতে চাই। কারণটা হচ্ছে দেখেন ভাই, খালি ব্রাজিল না, আর্জেন্টিনাও নাই। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে অ্যানালিসিস হয়েছে সেটা এই ফুটবল শোতে হয়েছে, আর বাকি যে ইউরোর দলগুলো হচ্ছে সেগুলো নিয়ে আর একটু বিশদ কথা হয়েছে, এই আর কিছু না। হয়তো আপনার আমাদের যে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনি খুঁজলে সেখানে সব কিছুই পেয়ে যাবেন। এমন কোনো বাড়তি কথা আসলে কোনো জায়গায় কোনো দলের জন্য বলা হয় নাই। রিজিয়ান আর সিতার প্রশ্ন, ফুটবল গেমে গোলকিপারকে কখনো স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন আপনারা? আমি কখনো খেলাইনি। খেলাইছি। এটা মজা না? না, আমি আরেকটা কাজ করা যেত, সেটা হচ্ছে যে গোলকিপার নিয়ে গোল দেওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, ওইটা একটা মজা ছিল। ওইটা করেছে, ওইটা করার ট্রাইও করেছে ফিফা 98-এ। ওই ফিফা এটা 98 ছিল না 2000 যে গোল মারলে যে আগুনের মতো যাইতো। 2 কিন্তু সেই ছিল। 2 এর উপরে আমার এরপর আর কোন ফিফা খেলা আমার এরকম লাগেনি। ফিফা 2002 6 লম্বা সময় খেলেছি, বাট 2 বেস্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ 2002 আর কি, ওইটা দুর্দান্ত একটা গেম ছিল। 2006 ও খুব ভালো ছিল। 2006 ও ভালো ছিল। 6 যেটা আমি বললাম যে 6 খেলেছি অনেক। আপনি খেলেছেন যে আলাদা করে ম্যানেজার মোড একটা পাওয়া যেত, মানে ফিফা ম্যানেজার। না, ওইটা খুব ক্রিটিক্যাল, কিন্তু ও ভাই, ওর ভেতর যদি কেউ স্কুল লাইফে ঢুকে একবার, ওর জীবন যৌবন শেষ। না, আমি হচ্ছে ওই যে পড়াশোনা আর হবে না। ওটার ভেতরে ম্যানেজার মোড যেটা, ওটার ভেতরে আপনার প্লেয়ার কেনা বেচা তো ধরেন ফিফা তো নরমাল ম্যানেজার মোডে আছে। এটার ভেতরে কারে কি খাইতে দিবেন, না এটা আমি খেলিনি, কারে কই রাখবেন, ওই এক মনে মহাজাগতিক ব্যাপার স্যাপার। এই দুর্দান্ত গেম। লাস্ট ফিফা কবে সিরিয়াসলি খেলেছেন? আমি অনেক দিন। আরে আমরা লাস্ট খেললাম ওই যে অফিসে খেললাম না, তাও সেটা 1-1.5 বছর আগে খেলেছি। ফিফা 10 এর পরে মানে 14 মনে হয় খেলেছি, 14 এই লাস্ট মনে হয় আমার। মানে 10 পর্যন্ত একচেটিয়া খেলেছি। মানে ওইটাই ছিল ভাত খাওয়া যেমন জীবনে জরুরি, ঘুমানো যেমন জীবনে জরুরি, ফিফা খেলাটা জীবনে ঠিক ততখানি জরুরি ছিল ওই সময়। এছাড়া একটা জিনিস দেখেন, এনএফএস। হ্যাঁ, এনএফএস কম খেলে চোখ ব্যথা করতো। এনএফএস এ কিন্তু অনেক কিছু বের হয়েছিল, কিন্তু এই প্রথম এনএফএসটা কিন্তু আমার কাছে মজা লাগতো। 2 ওটা আচ্ছা, এনএফএস 1 খেলা হয়েছে নাকি? আমি 1 মনে নাই, আমি খেলিনি। তারপর রোড র্যাশ, ভার্চুয়াল কাপ, মোস্ট ওয়ান্টেডটা বোধহয় সবচেয়ে বেশি পপুলার। পরের জন্য এটা কি বললো, মোস্ট ওয়ান্টেড অনেক কিছু বের হয়েছে ভাই। এটা নাম ছিল, ওটা ভালোই, ওটাও পপুলার হয়েছিল, কিন্তু হট পারসুট। আরে না, আর এর আগে হ্যাঁ হট পারসুট এর পরে বা যে কোনো আগে একটা বের হয়েছে। ভাইস সিটি তো খেলছেন, ভাইস সিটি, স্যান অ্যান্ড্রেস, তারপর ভাইস সিটি বাংলা। আচ্ছা, এনিওয়েজ, আচ্ছা আপনারা জানাতে পারেন যে আপনার ফেভারিট ফিফা গেম কোনটা কমেন্ট সেকশনে। আর অনেক ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। আপনাদের প্রশ্নগুলো অনেক রকম ভাবনার ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যায়। অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.